আপনি যদি একজন ভালো মানুষ হন, আপনি যদি কখনো ইচ্ছাকৃতভাবে কারোর কোনো ক্ষতি না করে থাকেন এবং আপনার ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস অটুট থাকে, তাহলে আপনি জানবেন যে আপনার এই বিশ্বাস, আপনার ভক্তি আপনাকে কোন লেভেল অবধি নিয়ে যেতে পারে। আজকে আমি একটা এমন ঘটনা বলবো, যেই ঘটনাটা আমি নিজে পড়ে তো খুব অভিভূত হয়েই গেছি, এবং আমি চাই আপনারাও ঘটনাটা মন দিয়ে শুনুন এবং শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে যতই টেকনোলজির উন্নতি হোক, এখন এআই এর যুগ, সব কিছু খুব মডার্ন হয়ে যাচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু এত কিছু মডার্নাইজেশনের পরেও এমন কিছু থাকে, এমন অনেক কিছুই অ্যাকচুয়ালি থাকে যেগুলো কিন্তু বিজ্ঞান বলুন বা যুক্তি বলুন, এগুলোর ঊর্ধ্বে থাকে। এবং সেই জিনিসগুলো মানুষের জীবনে যখন ঘটে, তার কিন্তু কোনো ব্যাখ্যা, মানে সঠিক কোনো ব্যাখ্যা সে অর্থে পাওয়া যায় না। তার কারণ কি বলুন তো? তার কারণ একটাই, সেটা হলো যে সব কিছুই যে নিয়ম মাফিক ঘটবে তা কিন্তু নয়। কিছু কিছু পজিশন এমন, তাই কিছু কিছু সময় এমন মানুষের জীবনে চলে আসে যেখানে কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন, আপনার কর্ম কীরকম, আপনার ভগবানের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস কতটা, সেটাই কিন্তু আসল হয়ে যায়। এবং সেই ভরসা বিশ্বাসের উপর জোর দিয়েই মানুষ কিন্তু অনেক কিছু এমন পায় যেটা তার কাছে পরম প্রাপ্তি থাকে। সব কিছু খুইয়ে, সব কিছু নিঃস্ব হয়েও কিন্তু কিছু কিছু সময় মানুষ কিন্তু সব থেকে বেশি ধনী হয়ে ওঠে। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই কথাগুলো এখন কেন বলছি। তো জানতে হলে পুরো ঘটনাটা শুনুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, খুব খুব পজিটিভিটি পাবেন। এবং আপনাদের মধ্যে কেউ যদি এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, আমি বলবো আপনি বেশি করে শুনুন। কারণ হতেই পারে এই ঘটনাটা শোনার পরে আপনিও খুব ইন্সপায়ার্ড হলেন এবং আপনি খুব দ্রুত আপনার সমস্যা থেকে একদম বেরিয়ে গিয়ে দারুণ একটা পজিটিভিটি পেলেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, মানে সত্যি কথা, এই কথাটা না আমার দিদা খুব আমাকে বলতো। সেটা হচ্ছে যে মানুষ দিলে কুলোয় না, আর ভগবান দিলে ফুরোয় না। তো আজকের এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম, আমার না এই দিদার এই কথাটা খুব মনে পড়ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি ভাবুন, কেউ ধরুন কাউকে কিছু দিয়ে কাউকে ধরুন বড়লোক করতে চাইছে, সে কতটা দেবে, তার তো একটা লিমিটেশন থাকে। কিন্তু ভগবান যদি মনে করেন যে কাউকে দুহাত ভরে দেবেন, তাহলে সেই দেওয়া এত দেয়া হয়, সেটা কোনো মানুষ দিতে পারে না। কারণ মানুষ দিলে হয়তো সেটা একটা সময় ফুরিয়ে যাবে, কুলোবে না। কিন্তু ভগবান যদি কাউকে দেন না, দুহাত ভরে এতটাই মানে উপুর করে দেন যে সেটা ফুরোনোর ক্ষমতাও সেই মানুষের থাকে না। সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবে না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিযাবতিক কিছু ঘটে থাকে, সেগুলি ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে সৌভিক লিখে পাঠিয়েছে। ও লিখেছে ঘটনাটা এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ইমেল দুটো পড়ে আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি, আর সৌভিকও নিশ্চয়ই শুনছে আমি ওর ঘটনাটা আজকে প্রচার করছি। আচ্ছা, প্রথমে ওর পরিবার সম্পর্কে যেটুকু মানে লিখেছে সেটা আগে আমি আপনাদেরকে বলে নিই, কারণ ওর পরিবার সম্পর্কে জানা বোঝাটা কিন্তু এই ঘটনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সৌভিকের পরিবারে সৌভিকের বাবা মা এবং ওর 2 বোন রয়েছে। সৌভিকের থেকে এক বোন 2 বছরের ছোট, আর এক বোন 1 বছরের ছোট। এবার বাড়ির বড় ছেলে, বুঝতেই পারছি, এবং ওর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে ঠিকঠাক চাকরি করতে। খুব বিশাল স্বাচ্ছন্দ্য ছিল সেটা নয়, কিন্তু যেরকম ছাপোষা মধ্যবিত্ত পরিবার হয় সেরকমই একটা পরিবার। এবার সৌভিক ছোটবেলা থেকে না পড়াশোনায় খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। কিন্তু যাই হোক, যেহেতু ওর পরে আরও 2 বোন রয়েছে, তো ওর মা বাবা সবসময় বলতো যে দেখো, তোমার 2 বোন আছে, 2 বোনের কিন্তু দায়িত্ব তোমার, তোমাকে কিন্তু পড়াশুনো করে চাকরি করতে হবে ভালো, বোনেদের বিয়ে দিতে হবে, বোনেদের লেখাপড়াটা যাতে ঠিকঠাক মতো হয় সেটা তোমাকে দেখতে হবে। তো ছোটোবেলা থেকেই বলা যেতে পারে
মানে সৌভিককে এটাই বলা হয়েছে যে তোমার 2 বোন রয়েছে, তোমার বাবার এতটা ক্ষমতা নেই যে তোমাকেও প্রচুর পড়াশুনো শেখাবে, আবার তোমার 2 বোনকেও প্রচুর পড়াশুনো শেখাবে, তাদেরকে আবার ভালো করে খরচাপাতি করে বিয়ে দেবে। তো বোনের দায়িত্ব তোমার, তুমি পড়াশুনো করো, পড়াশুনো করে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো চাকরি রোজগার করো এবং সেটা তোমাকে তোমার ফ্যামিলিকে চালাতে হবে। এইটাই ওকে ছোটোবেলা থেকে বলা হয়েছে। এবার যাই হোক, ছোটোবেলা থেকে যেহেতু এই চিন্তাভাবনার মধ্যেই ও বড় হয়েছে, তো ওরও একটা এরকমই মেন্টালিটি ডেভেলপ করে গেছিলো যে ঠিক আছে, কোনো কিছুতেই ওর মানে একটার বেশি 2টো বইয়ের দরকার পড়লেও কখনো বাড়িতে বলতো না। ও বন্ধুবান্ধবদের থেকে চাইতো অথবা লাইব্রেরি থেকে নিত, এইরকম। কারণ ওর প্রতি মুহূর্তেই মনে হতো যে ওর বাবার কাছে তো আর অত টাকা নেই, তো সে কি করে ওকে মানে 2টো বই কেনার টাকা দেবে। কিন্তু ও ছোটোবেলা থেকে একটা জিনিস দেখে যে ওর বোনেদের মানে ও যেভাবে বড় হয়েছে, ওর বোনেদের থেকে ওর বয়সের ডিফারেন্স তো খুব বেশি নয়। ওর পরেই যে বোন, সেই বোন 2 বছরের ছোট, আর তার পরের বোন মানে ওর থেকে 3 বছরের ছোট। কিন্তু ও দেখে যে ওর 2 বোন ছোটোবেলা থেকে যা চায় সেটাই পায়। মানে তাদের হয়তো কোনো সাজার জিনিস হলো, বা তাদের হয়তো মানে বইয়ে বেশি দরকার পড়লো, বা ওর বোন হয়তো কোথাও পেন হারিয়ে ফেলেছে, তো সেই পেন নিয়ে চলে এলো আবার। কিন্তু সৌভিক ছোটোবেলা থেকে কিন্তু এই ধরনের জিনিস কিছু পায়নি। ওর যদি কোনো কারণে কোনো কিছু হারিয়ে যেত, ও কিন্তু চট করে বাড়িতে বলতেই পারতো না ভয়, এবং যদি বা ও বলতো, বা মানে বলতেই হবে, ওকে কিন্তু বকা দেওয়া হতো এবং সেই জিনিসটা ওকে চট করে এনে দেওয়া হতো না। কিন্তু ছোটোবেলা থেকে এটাই জানে যে না ঠিক আছে, বোনেরা তো, আমি তো ছেলে, ওরা তো মেয়ে, তো ওদেরকে বা বাবা মা একটু বেশি সাপোর্ট দিচ্ছে, একটু বেশি আদর আপ্যায়ন করছে, এটা ও ছোটোবেলা থেকে দেখেছে। এবং এটা নিয়ে ওর যে মনে কোনো সংশয় ছিল বা কোনো রাগ ছিল সেটা কিন্তু নয়, ও ব্যাপারটাকে খুব হ্যাপিলি মানে অ্যাকসেপ্ট করে। তো ওর বোনেদের সাজগোজের জিনিস বলো, বা ওর এক বোন হয়তো বললো যে বাড়িতে এটা হয়নি, আমি খাবো না, তো সেটা আবার নিয়ে আসা হলো, এনে সেটাকে রান্না করা হলো, রান্না করে খাওয়া হলো। কিন্তু সৌভিকের ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্যরকম ছিল, ওকে মানে যা দিত ও তাই খেত। এবং আস্তে আস্তে যখন ও আরও বড় হলো, ও দেখলো যে পুজোয় হয়তো জামা কাপড় কেনা হচ্ছে, ওর জন্য হয়তো 1 সেট জামা কাপড় কেনা হচ্ছে, সেটাও খুব সাধারণ মানের একটা মানে মাঝামাঝি দামের, কিন্তু 2 বোনের জন্য কিন্তু বেশ দামি জামা কাপড় কেনা হয়েছে। এই জিনিসগুলো না মানে ও প্রথম বিষয়টাকে খুব ইগনোর করতো যে ঠিক আছে, বোনেরা মানে ওর বোনেদেরকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, তো সেই জন্য ব্যাপারগুলোকে নিয়ে না কখনোই সেভাবে ভাবেনি। কিন্তু মানে একই জিনিস যখন দেখবেন বারংবার যখন হতে থাকে, তখন কিন্তু বিষয়টা খুব চোখে লাগে। এবং যেহেতু ও আস্তে আস্তে বড় হচ্ছে, তো কোনোদিনও কোশ্চেন করেনি ওর বাবা মাকে যে কেন বোনেদের জন্য দামি জিনিস আসছে, বা বোনেদের জন্য 1-এর বেশি 2 একই জিনিস আসছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কেন পাচ্ছি না, এটাও কোনোদিনও বলেনি। কিন্তু মাঝে মধ্যে না ওর একটু খারাপ লাগতো যে আমি যখন ওদের বয়সী ছিলাম, আমি হয়তো 1টার বেশি 2টো সেম জিনিস চাইলে আমি কখনো পাইনি, বাট বোনেরা পেয়ে যাচ্ছে, একাধিক পাচ্ছে। এটা ওর মনে কোথাও না কোথাও একটু হলেও দাগ কেটেছিল। তো যখন আস্তে আস্তে ওর মাধ্যমিক হয়ে গেল, তো মাধ্যমিকের পরে ও ভাবলো যে এবার 11-12 প্রচুর পড়াশুনোর চাপ, তো ভাবলো যে ঠিক আছে, আমার যদি কিছু দরকার পড়ে বা কিছু প্রয়োজন হয়, তো বাবার কাছে আর চাইবো না, তো আমি টিউশন শুরু করি। তো ও ক্লাস 11-এ পড়ার সময় থেকে কিন্তু সৌভিক টিউশন শুরু করে, ছোটো ছোটো বাচ্চাদের বাড়িতে গিয়ে পড়াতো, এবং সেখান থেকে যা টাকা পেত, সেই টাকাটা কিছু টাকাও নিজের পড়াশুনোর কোনো খাতে খরচা করতো, এবং সেই টাকা থেকে আবার কিছু টাকা, মানে মাত্র ক্লাস 11-এ পড়ে, সেই বাচ্চা ছেলেটা টিউশন করার কিছু টাকা আবার বাড়িতে দিত, সেই টাকা থেকে আবার ওর বোনেদের জন্য কিছু না কিছু কেনা হতো। এইভাবেই কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা। যাই হোক, উচ্চ মাধ্যমিকে ও খুব ভালো রেজাল্ট করে, বাট ভালো রেজাল্ট করা সত্ত্বেও ও কিন্তু ওর পছন্দের মতো সাবজেক্ট নিয়ে পছন্দের জায়গায় ও পড়তে পারে না। তার কারণ হচ্ছে, ও যে কলেজে যেখানে যে স্ট্রিমে পড়বে ভেবে রেখেছিল, সেখানে যাতায়াত করতে একটা খরচা আছে, এবং সেখানে পারলে হোস্টেলে থাকলেই ভালো হয়, এবং সেই কলেজে পড়ারও একটা খরচা আছে। তো ও যখন বাড়িতে বলে এই কথাটা, তখন বলে যে তোর জন্য যদি এত খরচাপাতি করি, তাহলে তোর 2 বোনের জন্য কি থাকবে,
ওদেরকেও তো কিছু না কিছু পড়াতে হবে। তো ও তখন ভাবে যে না, এই কথাটাও তো ঠিক, আমার পিছনে যদি বাবা এত খরচা করে দেয় তাহলে বোনেদের কী হবে। তো সেই কথা চিন্তা করে ও বাড়ির কাছাকাছি একটি কলেজে ও একটা অন্য স্ট্রিমেই ভর্তি হয় এবং সেখানেই ও পড়াশোনাটা কন্টিনিউ করে। কিন্তু একটা বিষয় আমি ওর ঘটনা থেকে বা পারিপার্শ্বিক অনেক সময় আমি এটা খেয়াল করেছি, দেখবেন এটা আপনারাও হয়তো আমার সাথে সহমত হবেন, যারা দেখবেন অ্যাডজাস্ট করে বা যারা দেখবেন ছোটোবেলা থেকেই নিজেদের জায়গাটা ছেড়ে দেয় যে ঠিক আছে আমি এটা করলাম না পরিবারের কথা ভেবে, বা আমি এখানে গেলাম না পরিবারের কথা ভেবে, সারা জীবন না প্রতিটা মানুষ তার থেকেই কিন্তু এই জিনিসগুলোকে এক্সপেক্ট করে যে সেই সবসময় কম্প্রোমাইজ করবে, সেই সবসময় নিজের জায়গাটা ছেড়ে অন্যকে দিয়ে দেবে। ওর ক্ষেত্রেও কিন্তু, সৌভিকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা প্রায় সেরকমই হতে চলল। ঠিক 2 বছর পরে ওর বোন যখন আর কি উচ্চ মাধ্যমিক দিল, ওর বোন কিন্তু 2 বোনই পড়াশোনা অতটা ভালো ছিল না। তো বোনের রেজাল্ট যথারীতি খুব একটা ভালো হয় না, কিন্তু ওর বাবা ওর বোনকে কিন্তু বেশ খরচা করে একটা প্রাইভেট জায়গায় ভর্তি করে, যেহেতু ওর বোনের ইচ্ছে ছিল সেই জন্য। এই জিনিসটা যখন ওর হয় তখন ওর মনে কোথাও না একটা বেশ গভীর দাগ কাটে, কারণ ও নিজে পড়াশোনায় খুব ভালো ছিল। ও এমনিতে খুব খুশি হয়েছিল যে ওর বোন যেটা নিয়ে পড়তে চাইছে সেটার জন্য ওর বাবা ওকে হেল্প করেছে, ওকে প্রাইভেট কলেজে ভর্তি করেছে। কিন্তু একটা প্রাইভেট কলেজে ভর্তির যে কী পরিমাণ টাকা লাগে সেখানে পড়াশুনো করতে, সেটা আপনারাও সকলে জানেন। তো ও একদিন বাড়িতে শুধু এটুকুই বলে যে তুমি বোনকে আজকে প্রাইভেটে ভর্তি করলে, অথচ আমি যখন তোমাকে ওই কলেজটায় ভর্তি করার কথা বলেছিলাম সেটা কিন্তু প্রাইভেট কলেজও ছিল না, সরকারি কলেজই ছিল, তুমি তখন আমাকে এই কথা বলেছিলে। তো স্বাভাবিকভাবেই ছেলে হঠাৎ করে একটা এরকম কথা বলেছে, এটা শুনে তোর বাবা মা ওর উপরেই বেশ রেগে যায়, বলে যে তুই বোনেদের সাথে নিজেদের তুলনা করছিস, তোর বোন তোর থেকে ছোট, ও চেয়েছে, ওকে আমি কি করে না বলতাম, আর তুই তো জানিস তোর বোনের অতটা পড়াশুনোয় ভালো নয়, তো সেই জন্য বোনকে ভর্তি করেছি, তুই বোনের উপরে হিংসে করছিস, এভাবে কথা বলছিস। এরকম করে একটা বাড়িতে অশান্তি হয়। এবং ছোটোবেলা থেকে ওর বোনেরা যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে এবং দেখেছে যে দাদাই সবসময় স্যাক্রিফাইস করে, দাদাই কম্প্রোমাইজ করে। তো কোথাও না কোথাও ওই 2 বোনের মধ্যেও একটা বিষয় ঢুকে গেছিলো যে যদি কিছু ছাড়তে হয় তাহলে দাদাই ছাড়বে, আমরা কেন ছাড়বো। যাই হোক, তো অনেক কষ্ট করেই ও যখন কলেজে ওঠে তখন কলেজ সময় থেকেও আরও বেশি টিউশন করতো এবং ওর কলেজে পড়ার পুরো খরচাটাই কিন্তু নিজের পরিশ্রমের টাকায় করে। এবং শুধুমাত্র তাই নয়, ওই যে বললাম ও ক্লাস 11 থেকে যখন টিউশন করতো তখন কিন্তু ওই সামান্য রোজগারের টাকার একটা পোর্শন কিন্তু বাড়িতে দিত। সেম জিনিসটা কিন্তু যখন ও কলেজে থাকে সেই সময়ও হয়। যাই হোক, তো ওর 2 বোন যেহেতু 2 বোনই প্রাইভেট কলেজে পড়াশুনো করে, তো ওদের মধ্যে একটা ছোটোবেলা থেকে না একটা অ্যাটিটিউড প্রবলেম ছিল এবং সেটা যত ওরা আরও বড় হতে থাকে তত সেই জিনিসটা আরও বেশি প্রগাঢ় হতে থাকে আর কি। এবং ও কিন্তু খুব ভালোভাবে খুব ভালো মার্কস নিয়ে কলেজে পাস আউট হয় এবং তারপরে ওর নিজের কষ্টের রোজগারের টাকাতেই কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হয় সৌভিক। এবং ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই ওর সাথে একটি মেয়ের আলাপ হয়। সেই মেয়েটিও খুব ভালো মেয়ে, সেও পরিবারে তার পরিবারে এরকম ব্যাপার নয়, কিন্তু তার পরিবারটা আর কি একটা গরিব পরিবার। তো মেয়েটি যেহেতু পড়াশোনার প্রতি প্রচণ্ড ন্যাক ছিল, তো মেয়েটি নিজে ওরকমই টিউশন করে কাজ করে ও ইউনিভার্সিটিতে গেছে। এবার দুজনেরই যেহেতু জীবনের একটা লড়াই আছে, একটা গল্প আছে, তো দুজনে যখন দুজনের সাথে এই কথাগুলো শেয়ার করে তো ওরা বুঝতে পারে যে ওদের দুজনের মতাদর্শ অনেকটা একরকম এবং এই দুজনের বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। এদিকে সৌভিকের যে 2 বোন, তারা তাদের বাবা মাকে না প্রচণ্ড রকমভাবে কনভিন্স করতো। কীরকম ব্যাপারটা সেটা আমি বলি, যেটাও লিখেছে, এগুলো অনেক পরে জানতে পেরেছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো না অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ওর 2 বোন যখন কলেজে পড়ে সেই সময় থেকেই কিন্তু ওই 2 বোন ওর বাবা মাকে বলতো যে ছেলেরা কিন্তু আজকাল খুব বিগড়ে যায়, বাবা মাকে দেখে না, পরিবারের কাউকে দেখে না, তাড়াতাড়ি বিয়ে করে আনে একটা মেয়েকে, তারপরে সেই মেয়েটা পরিবারের সংসারের সবার মাথায় চড়ে বসে, তারাই সংসারটা চালায়,
বোনেদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, এরকম নানান কথাবার্তা বলতো। এবং ওর বাবা মাও অদ্ভুত টাইপের ছিল। তারা না মানে অবশ্যই একটা কন্যা সন্তানকে অবশ্যই একটা বাড়িতে ছেলে থাকলে সেই ছেলের সমান মর্যাদা বা সমান ফেসিলিটিস মেয়েকেও দেওয়া উচিত, এটা একদমই ঠিক কথা। কিন্তু এটা করতে গিয়ে না অনেকে একটা যে রাইট ব্যালেন্স থাকা উচিত সেটা অনেকেই ভুলে যায়। তারা কি করে, মেয়েদেরকে তখন তারা আরও বেশি উপরে তুলতে থাকে এবং বাড়ির ছেলেকে তখন তারা নামাতে থাকে। এটা হয়তো খুব বেশি পরিবারে হয় না, কিন্তু সৌভিকের পরিবার কিন্তু এরকমই একটা পরিবার ছিল। ওর 2 বোন খালি বলতো যে ছেলেকে যদি বেশি তোমরা আহ্লাদ করো, ছেলেকে যদি বেশি বুঝিয়ে দাও যে তুই বাড়ির মাথা, তুই পরবর্তীকালে এই বাড়ি ঘর সব পাবি, তাহলে কিন্তু ও তোমাদেরকে দেখবেও না, 2 দিন পরে একজনকে বিয়ে করে আনবে, সে তোমাদেরকে অত্যাচার করবে, সেই তোমাকে কিন্তু মেয়েদের কাছে এসে থাকতে হবে। এবং এই কথা যখন দিনের পর দিন ধরে 2 মেয়ে তার বাবা মাকে বলতে থাকে, কোথাও না কোথাও তারা না এটাই মানে এই বিষয়টাকে না বিশ্বাস করে ফেলে। তাদের মনে হয় যে সত্যিই তো আমার 1 ছেলে 2 মেয়ে, এবার ছেলে যদি ভবিষ্যতে ভাবে যে আমি এই বাড়ির একমাত্র উত্তরাধিকার, আমি ছেলে, আমি আমার বাবা মাকে নিজের একেবারে হাতের মুঠিতে রাখবো, যে বিয়ে করে আসবে সেই বউ ভাববে যে আমি ননদদেরকে আসতে দেব না, তাদেরকে এখানে থাকতে দেব না, তাহলে তো বিষয়টা বাজে হবে। এবং শুধুমাত্র মানে এই ঘটনাটা শুনে মানে তখন অবধি তাদের ছেলের বিয়েই হয়নি, বিয়ে হবে কবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। শুধুমাত্র একটা ভয় দেখিয়ে একটা বিষয় আদৌ হবে কি হবে না সেটারও কোনো সিওরিটি নেই, শুধুমাত্র এই পসিবিলিটিটাকে চিন্তা করে তারা মনে মনে না ভাবতে থাকে যে ঠিক ছেলেকে তো তাহলে বলতে হবে যে তুমি এবার বাড়ি ঘর করো, কারণ ও যদি আবার কিছুদিন পরে বিয়ে করে তখন যদি আমার মেয়েদের উপরে তার প্রভাব পড়ে বা আমার মেয়েরা বিয়ের পরে যদি বাপের বাড়িতে আসতে না পারে। তো কলেজ পাশ করার পরে ইউনিভার্সিটি পাশ করার পরে ওর সৌভিক একটা খুব ভালো জায়গায় কাজ পায়। তো সেই কাজ পাওয়ার কথা যখন সৌভিক বাড়িতে প্রথমবার বলে যে আমি একটা চাকরি পেয়েছি, এবং চাকরির বাইরেটা বেশ ভালোই ছিল, প্রথম কথা সৌভিকের মা এবং বাবা দুজনেই বলে যে ঠিক আছে তুমি চাকরি পেয়েছো খুব ভালো, তোমাকে এবার বাড়ি করতে হবে, এবং এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটা কিন্তু আমার মেয়েদের জন্য, আমার মেয়েদের যখন বিয়ে হবে তারা বিয়ের পরে জামাইদের নিয়ে আসবে থাকবে, তুমি কিন্তু তাদেরকে কখনো বারণ করতে পারবে না, এবং তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তুমি বাড়ির দোতলায় নিজে ঘর করে নাও, তাতে ওই ঘর করে তুমি পরবর্তী সময়ে তোমার পরিবার নিয়ে থাকবে। এবার সৌভিক না যখন এই কথাটা শোনে, মানে ভাবুন একটা ছেলে, সে প্রথম চাকরি পেয়েছে, তার বয়সটাও বেশি নয়, সে আনন্দ করে তার বাবা মাকে কথাটা জানিয়েছে, কিন্তু তার আনন্দে সামিল হওয়া তো দূরের কথা, তার বাবা মা উল্টে তাকে বলে যে তোমাকে বাড়ি করতে হবে। প্রথম দিনই তাকে বলছে তোমাকে বাড়ি করতে হবে, এবং সেটা কিন্তু এই জন্য বলছে না যে বাড়ি করা উচিত বা বাড়ি করলে ঠিকঠাক হবে, ওরই থাকবে সেরকম, সেটার জন্য না, তাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে তাদের মেয়েদের যেন কোনো অসুবিধে না হয় সেই জন্য তাকে বাড়ি করতে হবে। এবার স্বাভাবিকভাবে ওর একটু খারাপ লাগে যে আজকে আমি মানে চাকরি পেলাম আর আমাকে প্রথম দিনই এই কথাটা বললো। তো ভাবলো ঠিক আছে, যা বলেছে তাই করব, সত্যি তো আমারও তো 2 বোন আছে, বোনেদেরও একটা ভাগ থাকে, বা তারাও সত্যি তো বিয়ের পরে এসে কোথায় থাকবে। ও কিন্তু তখনও বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নেয়। এবারে অনেকগুলো দিন কেটে যায়, ও চাকরি বাকরি করছে, এদিকে ওর 2 বোন মানে প্রাইভেট কলেজে পড়ছে, কিন্তু পড়াশুনো একেবারেই মন নেই। এবার যখন সৌভিক ওর 2 বোনের কোনো বোনকে হয়তো বলতো যে কী রে এখন ঘুরে বেড়াচ্ছিস কেন, এখন একটু পড়াশুনো কর, ভালো করে পড়, এত খরচা করে তোকে প্রাইভেট কলেজে ভর্তি করা হয়েছে, তোর যদি এখানেও রেজাল্ট খারাপ হয় সেটা কেমন হবে। তো তখন ওর বোনেরা কীভাবে অ্যান্সার দিত জানেন, ও লিখেছে আমার বোনেরা আমাকে মানতো তো নাই, ও তুই টাকা দিচ্ছিস নাকি, বাবা টাকা দিচ্ছে বাবা বুঝবে, আর আমরা যাই করি না কেন বাবা আমাদেরকে কিছু বলবে না, আমাদের যদি রেজাল্ট খারাপও হয় তাহলেও বাবা আমাদের কিছু বলবে না, আর কলেজে উঠে সবাই ফাঁকি মারে, যার পড়া সে পড়ে কিন্তু ফাঁকিটা সবাই মারে। এবং এই কথাগুলো যখন সৌভিক শুনতো না, ওর খুব খারাপ লাগতো, এবং এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা যখন সৌভিককে ওর 2 বোন বলতো, ওর বাবা মা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতো না, জাস্ট প্রতিবাদ করতো না। ওর তখন মনে হয়
যে না, আমি আর বোনেদেরকে কখনো এসব বিষয়ে কিছু বলবো না, বা মা যখন কিছু বলে না আমারই বা কী দরকার আছে এত কথা বলার। তো ও বলা ছেড়ে দিয়েছিল, ও নিজের মতো চাকরি বাকরি করতো, টাকা পয়সা জমাচ্ছিল। এদিকে ওই মেয়েটির সাথে ওর প্রেমের সম্পর্ক। তো একটা সময় যখন ও মোটামুটি 3-4 বছর চাকরি করে নিয়েছে, কিছুটা পয়সা জমিয়েছে, তো তখন ও ভাবলো যে বাড়িতে বিষয়টা জানাবে। কারণ ওর যে মেয়েটির সাথে প্রেম, সৌভিকের, সেই মেয়েটিরা অত্যন্ত গরিব। তো তারা মানে মেয়েটিও একটা জায়গায় চাকরি করছে, তো ওরা দুজনে মিলে ঠিক করে যে দুজনে মিলে পয়সা জমিয়ে ওরা বাড়ি করবে। এবার ভাবলো যে ঠিক আছে, এখনও তো সময় লাগবে, এটা মানে বাড়ি করার জন্য যতটা টাকা দরকার সেইটা টাকাটা তো অনেক, তো সেই টাকাটা জমাতে সময় লাগবে। তো ভাবলো যে ঠিক আছে, বিয়ে করে নিই, তারপরে ধীরে সুস্থে আমরা পয়সা করে দুজনে মিলে জমিয়ে বাড়ি তো করবো, 2-3 বছর আরও হয়তো সময় লাগবে আমাদের। তো সৌভিক যখন বাড়িতে জানাল ওর বিয়ের কথাটা, তখন কিন্তু ওর বোনের একটি ছেলের সাথে প্রেম ছিল, তো তাদের আর কি 1-2 বছরের মধ্যে বিয়ে হবে, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো ওর বাড়ি থেকে বলল যে না না, এক বোনের অন্তত বিয়ে না দেওয়া অবধি তোর বিয়েটা আমরা দিতে পারবো না। ও সেটাও মানলো, মেনে নিল যে ঠিক আছে, 1 বছর পরে বোনের বিয়ে হবে। মানে এই যে 1 বছর পরে যে বোনের বিয়েটা দেবে, এই বিষয়টাও কিন্তু সৌভিককে সেভাবে জানায়নি। সেদিনই ওকে প্রথম জানালো, এবং তাও জানালো কেন জানেন? ও লিখেছে, আমাকে বলল যে তোকে কিন্তু মোটামুটি 1.5-2 লাখ টাকা দিতে হবে। এবার 1.5-2 লাখ টাকা সেই সময় ওর কাছে কিন্তু বেশ অনেকটাই টাকা। এবং শুধুমাত্র 1.5-2 লাখ টাকা দিতে হবে সেটা কিন্তু নয়, মানে ক্যাশ 1.5-2 লাখ টাকা দিতে হবে। এবং তার সাথে ওর মা বাবা জানালো যে বোনের একটা ভারী গয়নার দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। এবার ও ভাবছে যে 1.5-2 লাখ টাকা ক্যাশ দেবে, প্লাস একটা ভারী গয়না দিতে হবে, এত টাকা ওর কাছে কোথা থেকে আসবে? আর ও যে টাকাটুকু জমিয়েছে সেটা ওর ভবিষ্যতের জন্য জমিয়েছে, কারণ ওর বাবা অলরেডি বলেই দিয়েছে ওকে বাড়ি করতে হবে, দোতলায় ঘর করতে হবে, অথবা আলাদা করে বাড়ি করতে হবে। তো স্বাভাবিকভাবেই ও বলে যে দেখো, আমি তো খুব বেশি বছর চাকরি করছি না, আর আমার নিজস্ব কিছু খরচাপাতি আছে। তো কিছুদিন আগে আমি ল্যাপটপ কিনলাম, ঘরে টুকিটাকি জিনিসপত্র যা লাগে সবই ওর দাদা প্রোভাইড করে। তো সব কিছু খরচা করার পরে এতটা টাকাও জমিয়ে নেই যে 1.5-2 লাখ টাকা ক্যাশও দিয়ে দেবে, আবার উল্টা একটা ভারী সোনার গয়নাও দেবে। তো এটা শোনার পরে তো ওর বোন বলছে, হ্যাঁ তুই দিবি না সেটা বল, তুই নিজে প্রেম করিস, ওই মেয়েটাকে তুই জিনিসপত্র দিস, তখন তোর পয়সা কম হয় না, মানে নানান উল্টো পাল্টা কথা বলতে থাকে। তো ও তখন বলে যে আমি কি করে দেব? ও রীতিমতো ওর ব্যাংকের বই, পাসবই এনে ওর বাবাকে দেখায় যে দেখো আমার কাছে এত টাকাই আছে। তার মধ্যে টুকটাক কিছু ইনভেস্টমেন্ট করেছে, কিছু কিছু টাকা জমিয়েছে। তো যাই হোক, তো তখন বললো যে ঠিক আছে, তুই তাহলে ক্যাশ টাকাটাই দে, গয়না আমি আপাতত ধারে নিচ্ছি, তুই পরে কিছু কিছু করে আমাকে টাকা দিয়ে দিস। যাই হোক, সৌভিক যেটা জানিয়েছে যে ও কখনোই ঝগড়া অশান্তি জিনিসটা একদম পছন্দ নয়, ও একদম পছন্দই করে না বাড়িতে ঝগড়াঝাটি হোক। ও তখন মেনে নেয় যে ঠিক আছে, বোনের বিয়েটা তো ভালো করে হোক। তোর বোনের বিয়ে কিন্তু বেশ বড় করে হয়। মানে ও লিখেছে যে আমাদের মতো পরিবারে, আমাদের মানে আর কি আমাদের যতটা ক্ষমতা, আমার বাবা কিন্তু তার থেকে, মানে ওর বাবা মা দুজনেই তার থেকে বেশি আর কি বাজেট নিয়ে বিয়েটা দেয়, হয়তো অত বড় করে না দিলেও চলতো। যাই হোক, বোনের বিয়ে ভালো করে মিটে যায়। এবং এরপরে যখন 7-8 মাস পরে ও বলছে যে দেখো, মানে সৌভিক আর কি ওর বাড়িতে বলে যে দেখো, ওর মানে ওর যে প্রেমিকা, তার বাড়ির লোক খুবই গরিব মানুষ। বলছে দেখো, ওরা তো বাড়িতে ওইভাবে মেয়েকে আর রাখতে চাইছে না, যে ঠিক আছে তোরা বিয়েটা করে নে, অনেকদিন হয়ে গেছে তোদের সম্পর্ক। তো তখন ওর বাবা মা বলে যে না না, এই তো আমরা মেয়ের বিয়ে দিলাম, এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, আমরা ওইভাবে রিসেপশন কিছু করতে পারবো না, আর ওরাও তো খুব একটা বড় লোক নয়, গরিবই, তো ঠিক আছে ওরাও ছোটো করে অনুষ্ঠান করুক, আমরাও বাড়িতে কয়েকটা লোক ডেকে খাইয়ে দেবো। এবার দেখুন, বিয়ে তো মানুষের একবারই হয়, এবং অনেকেরই স্বপ্ন থাকে যে খুব ল্যাভিশ করে না হোক, অ্যাটলিস্ট মানে স্বাভাবিকভাবে যেরকম একটা বিয়ে হয় সাধারণ অনুষ্ঠান করে, সেটুকু তো করা যেতেই পারে, এটার মধ্যে তো আর কোনো ভুল কিছু নেই। তো স্বাভাবিকভাবেই ও এটা বলে। তো তখন ওর বাবা মা মানে বিভিন্ন রকমের অজুহাত দিতে থাকে, বলে যে না, তোর আর একটা বোন আছে, তাকে বিয়ে দিতে হবে, তুই তো ছেলে, তুই তোর বউ ভাতের খরচাটা নিজে কর। অথচ এরাই মাস কয়েক আগে এর থেকে কিন্তু টাকা নিয়েছে, ইভেন ওই যে গয়না দিয়েছে সেই গয়নার জন্য আবার কিছু কিছু করে টাকা নেওয়ার কথা বলছে। আবার এটাও তারা তাদের ছেলেকে বলছে
যে তোর বউ ভাতের খরচা তুই নিজে কর। ভাবুন, একই বাড়িতে ছেলে রয়েছে মেয়ে রয়েছে, দুজনের জন্য ব্যবহার একেবারে এতটা আলাদা। এটা কিন্তু সত্যি খুব দৃষ্টিকটু, কারণ ছেলে তো শুধুমাত্র রোজগার করে খাওয়াবে পড়াবে, শুধু এটুকুই তার পরিবারে অবদান, সেও তো সেই বাড়ির সন্তান। যাই হোক, এইটা নিয়েই চললো। তো তারপরে সৌভিক ভাবলো যে ঠিক আছে, বা আমার যখন ক্ষমতা নেই তাহলে যা হোক আমি যেটুকু যা পারি করব। তো মেয়েটির বাড়ি থেকেও অতটা বিশেষ কিছু অনুষ্ঠান করতে পারে না। সৌভিকও বলে দিয়েছিল যে দেখো আমাদের বাড়ি থেকে তো অত বড় করে কিছু করছে না, তো তোমাদের বাড়ি থেকেও অত কষ্ট করে করার কিছু নেই, আমরা বউ ভাতের অনুষ্ঠানটা ঠিকঠাক করে করব। ইভেন সৌভিক যেটা জানিয়েছে যে ওর ওয়াইফও কিন্তু টাকা দেয় এই বউ ভাতের অনুষ্ঠানটা করার জন্য, কারণ সৌভিকের কাছে তখন অত টাকা ছিল না। ওর বাবা মা বারবার বলার পরে সামান্য কিছু টাকা দেয়, এবং ওর মা যেখানে দুই মেয়ের জন্য ভারী ভারী গয়নার ব্যবস্থা করে রেখেছে, সেখানে ওর বউকে কিন্তু একটা খুব পাতলা সরু চেন দেয়, আর ওই একটা পাতলা লোহা বাঁধানো, মানে এইটুকুই শুধুমাত্র সৌভিকের প্রাপ্য ছিল, ওর বউয়ের প্রাপ্য ছিল। এবং ওর মা সেটাও দিতে চাইছিল না চেনটা। তো তখন সৌভিক বলে যে দেখো, তুমি যদি এটা না দাও এটা দেখতে খুব খারাপ দেখাবে, তো দিয়ে দাও তুমি। তো অনেক বলে কয়ে কনভিন্স করে তারপরে ওর মা কিন্তু এইটুকু দেয়। এবং এক্ষেত্রেও কিন্তু ওর দুই বোন খুব বিরোধিতা করেছিল যে তোর এখন বিয়ে করার কি দরকার, বিয়ে করছিস বউকে শুধুমাত্র লোহা বাঁধানো দিয়ে দিলেই তো হয়, কেন চেন দিতে হবে, নানান কথা। এবং ওর দুই বোন কিন্তু প্রথম থেকে একদম ছোটোবেলা থেকেই এটা ভেবেই নিয়েছিল যে দাদা শুধু আমাদেরকে পরিবারকে প্রোভাইড করবে, আমরা দাদার জন্য কিছু করবো না, আর এই বাড়িতে দাদার সেরকম কথা চলবে না, আমরা দুই বোন আমরাই বাড়িটা চালাবো, আমরাই বাবা মাকে বুদ্ধি দেবো কখন তারা কি করবে। অথচ ওর দুই বোনই ছোটো খুব বিশাল মাইনের চাকরি করতো সেটা নয়, কিন্তু তারা একটা পয়সা কোনো দিন বাড়িতে দেয়নি, কখনোই দেয়নি, এইরকম ব্যাপার। এবং এই পুরো বিষয়টা তার দুই মেয়ে কেমন সেটা খুব ভালো মতোই বাবা মা জানতেন, কিন্তু তারপরেও কোনোদিন তারা বলেনি যে না তোরাও সংসারের জন্য কিছু কর, বা তোরা তোর দাদার সাথে একটা ভালো বিহেভিয়ার কর, কেন তোরা দাদার সব বিষয়ে কথা বলছিস। এই কথাগুলো সৌভিকের বাবা বা মা কেউ কোনোদিন বলেনি। যাই হোক, তো এইরকমই একটা পরিস্থিতিতে সৌভিকের বিয়েটা হলো। এবার বিয়ের পরে আবার অশান্তি। কি অশান্তি? সৌভিকের যে বোন অবিবাহিতা ছিল সে বলতো যে কিরে দাদা তুই কবে বাড়ি করবি, কি কবে ঘর করবি, এই ঘরে তোরাও থাকবি আমরাও সবাই থাকবে, খুব অসুবিধে হচ্ছে। সৌভিকের সাথে ওর বোন এমন ব্যবহার করতো, মনে হতো যেন এই বাড়িটা ওর বোন বানিয়েছে, আর সৌভিক যত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে ওর বউকে নিয়ে চলে যাবে তত ভালো। এবং সৌভিকের মা বাবাকে ওর দুই বোন এমন করে ব্রেন ওয়াশ করে দিয়েছিল যে ওর মাও কিন্তু প্রতি পদে বুঝিয়ে দিত যে তুই বউ নিয়ে আলাদা থাক, বা তুই ওপরে আলাদা করে ঘর কর। এবং সৌভিক এটা বলে যে দেখো আমার কাছে এখন অত টাকা নেই, আমরা দুজনেই টাকা জমাচ্ছি, টাকাটা কিছুটা অন্তত জমুক, তারপরে বাড়ির কাজে হাত দেব। কিন্তু ওর বোন মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি করতো। সৌভিকের বাবা মাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিত যেটা তাদের বাড়ি, তো সে বউ নিয়ে এখানে আছে। অথচ ওর দুই বোন যথেচ্ছ কার্যকলাপ করতো, যা ইচ্ছে সেভাবে করতো। কোনোদিন বন্ধুবান্ধব নিয়ে এসে রাত অবধি গল্প করছে, আড্ডা করছে, ওর মা রান্না করে দিচ্ছে। তখন কিন্তু ওর মা বা বাবার কারণ মনে হতো না যে দুই মেয়ে যেটা করছে সেটা খুব একটা ঠিক নয়। যাই হোক, এটা নিয়ে অশান্তি হলো। তো ও আর ওর সৌভিক এবং ওর বউ দুজনে মিলে টাকা জমিয়ে ওরা ওপরে দোতলায় ঘর করলো। যেহেতু টাকা পয়সার একটা বিশাল টানাটানি ছিল, তো মোটামুটি সেই ঘর হলো। সেই ঘর তো খুব বিশাল, খুব ল্যাভিশ করে তো করেনি, কিন্তু দুটো বড় বড় বেডরুম, একটা বারান্দা, কিচেন, টয়লেট সবই করা হলো। যাই হোক, এবার যখন বাড়িটা হয়ে গেল তখন আবার ওই দুই বোনের ওই দোতলার ঘরটার দিকে নজর পড়ল। ওর যে ছোট বোন, সেই ছোট বোন আবার কি করতো, যখন দোতলার ঘরটা হয়ে গেল, যেহেতু দুটো বেডরুম ছিল, তো হয়তো সৌভিকের বড় বোন এসেছে, তো তখন ওর ছোটো বোন বলতো কি যে তোর তো দোতলা একটা বেডরুমই লাগে, তো অন্য বেডরুমটায় আমি শোবো, এই বলে সেই ছোটো বোন ওই বেডরুমে চলে আসতো। এইবারে মাঝে মধ্যে সৌভিকের ছোটো বোন কিন্তু ওদের উপরের দোতলার ঘরটা এসে থাকা শুরু করলো। প্রথম বলতো যে না বাড়িতে লোক এসেছে, দিদি এসেছে, তো আমি একটু এখানে থাকি। এই করতে করতে দেখা গেল যে প্রত্যেক দিনই ওর বোন এসে ওই দোতলার ঘরে শোয়।
এবার ওর বৌদি এক দুবার বলেছে যে তুমি তো নিচেই শুতে, তো তুমি হঠাৎ করে এখন তো বাড়িতে কোনো লোকজন নেই, তো তুমি কেন ওপরে আসছো? তোর বৌদি কেন বলেছে, এটা নিয়ে বাড়িতে তুমুল অশান্তি। এবার যেহেতু সৌভিকের বউ চাকরি করতো, তো বুঝতেই পারছেন একটা জায়গায় জব করলে সেখানে একটা নির্দিষ্ট টাইমে যেতে হয়, কাজ করতে হয়, আবার ফিরতে ফিরতেও দেরি হয়ে যায়। তোর বৌদি না ঘরে রেগুলার বেসিসে রান্না বাড়ি কিছু করতে পারতো না, মানে করতো মাঝে মধ্যে করতো, ছুটির দিনে করতো, এবং হয়তো তাড়াহুড়ো করে বেরোচ্ছে, হয়তো শুধু চা করার সময় পেলো তো সবার জন্যই চা করতো, অথবা এসে যদি কিছু একটা রান্না করার সময় পেতো, একটা সবজি রান্না করলো, বা যদি কখনো ওরা বাইরে থেকে খাবার আনতো সৌভিক বা ওর বউ, ওরা কিন্তু দুজনে যেই খাবার অর্ডার করতো সে কিন্তু বাড়ির সকলের জন্যই খাবারটা নিয়ে আসতো। এবার যখন খাবার অর্ডার করতো ওরা সবার জন্য, তখন কিন্তু সবাই খেয়ে নিত, কোনো প্রবলেম ছিল না। কিন্তু ওই ছোট বোন আর মানে বিশেষত উনি যেটা লিখেছে যে ওনার বড় বোন যখন আসতো, সে তখন বলতো আমি আমার শ্বশুরবাড়িতে এত কাজ করি, তত কাজ করি, তুমি কোনো কাজ করো না কেন, মানে বৌদিকে আর কি বলতো। এবং এইটা শুধু ওর বৌদিকে বলতো তা কিন্তু নয়, সে মানে ওর দুই বোন সৌভিকের, তারা কিন্তু তার বাবা মায়ের কানে কথাটা তুলে দেয় এবং তুলে দিয়ে ব্যাপারটাকে অন্যরকম করে সাজায়, এবং সাজিয়ে তুমুল ঝগড়া অশান্তি করতো। বলতো যে এমন বউ বাড়িতে আনা হয়েছে যে বাড়ির কোনো কাজ করে না, কোনো দায় দায়িত্ব নেয় না, শুধু অফিস যাওয়ার নাম করে অফিস যায়, সেখানে থাকে, আবার চলে আসে। এবার ওর বউ মাঝে মধ্যে মানে খারাপ তো লাগবে যে কোনো মানুষকে যদি শুধু শুধু এরকম কথা শোনানো হয়, তো সে তখন প্রথম বলতো যে ঠিক আছে আমি যতটা চেষ্টা করব আমি করব, যদি অফিস যাওয়ার আগে আমি কিছুটা করে যেতে পারি। কিন্তু বিষয় হচ্ছে যে অফিস যাওয়ার আগে একটা তার তাড়া থাকে, তার জন্য রেডি হতে হয়, ফলে মানে একটা মেয়ের পক্ষে রোজ ডেইলি বেসিসে সবার জন্য রান্না করে অফিস বেরোনো, এটা তো সত্যিকারেরই সম্ভব নয়। তো এটা নিয়ে একটা বিশাল অশান্তি হলো, এবং এই অশান্তিগুলোর সূত্রপাত কিন্তু করতো ও সেই বড় বোন, যে বোনের বিয়ে হয়ে গেছিল। এদিকে সৌভিক আর সৌভিকের ওয়াইফ, যে এদের দুজনের মধ্যে একটা জিনিস কিন্তু খুব বিশালভাবে ছিল, সেটা হচ্ছে ওরা দুজনেই কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড ভক্ত ছিল। সৌভিকও ছোটবেলা থেকে শিব ঠাকুরকে খুব ভালোবাসতো, মহাদেবকে খুব ভালোবাসত, আর ওর ওয়াইফও কিন্তু সেরকমই মেয়ে ছিল যে মহাদেবকে মন প্রাণ দিয়ে ডাকতো এবং খুব বিশ্বাস করত। এবার ওরা যখন ওপরে দোতলায় ঘর করে, তো একটা জায়গা এক ফালি ছিল, সেখানে ওরা ঠাকুর ঘর করেছিল। তো সেখানে মহাদেবের ছবি ছিল, একটা শিবলিঙ্গ, গণেশ ঠাকুর, মা দুর্গা, সবাইকে রেখেছিল। এবং ওর ওয়াইফ কী করতো, মানে যত তারাই থাক না কেন সকালবেলা উঠে স্নান করে অফিস বেরোনোর আগেও পুজো দিত। তো সৌভিকের দুই বোন এতটাই নিম্নরুচির মানুষ ছিল যে ওর বৌদি এত কিছু সংসারের জন্য মানে চেষ্টা করতো, যতটা পারতো চেষ্টা করতো, বাট স্টিল ওরা বলতো যে স্নান করে তোমার তো অনেকটা সময় থাকে, তুমি শুধু শুধু পুজোর ভান করে ঠাকুর ওপরে রেখে তুমি এত ন্যাকামো করো কেন, তুমি তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে নিচে এসে রান্নাবাড়ি করতে পারো না। এবার দেখবেন কিছু কিছু মানুষের বিশ্বাস ভালোবাসা যে একটা অটুট জায়গা, সেখানে যদি কেউ আঘাত করে কারোরই কিন্তু ভালো লাগে না। তো সৌভিকের বৌদি একদিন এই কথাটা শুনে ভীষণ রেগে যায়, বলছে তোমাকে কে বলেছে যে আমি শুধু শুধু ঠাকুর ঘরে বসে থাকি, আমি ছোটোবেলা থেকে সব সময় আমি বাড়ি থেকে বেরোনোর আগে আমি পুজো দিয়ে বেরোই, এটা আমার রুটিন, এটা আমি ছোটোবেলা থেকে করছি। আর কষ্ট করে আমরা বাড়িটা বানিয়েছি ওপরটা, সেখানে আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি, সেখানে আমি ঠাকুরের পুজো দিই, তাতে তোমার কিসের অসুবিধে? খুব স্বাভাবিকভাবেই যে কোনো মেয়েকে যদি এভাবে বলা হয় আর কারোর বিশ্বাসের উপর যদি আঘাত আনা হয়, তাহলে সে যে চুপ করে থাকবেন এটাই স্বাভাবিক। তো এটা কেন বলেছে? এবার বিষয়টা হচ্ছে যে সৌভিক ওপরের বাড়িটা করেছিল ঠিকই, কিন্তু বাড়িটা অ্যাকচুয়ালি ছিল ওর বাবার নামে। এবার ওই বাড়ির একতলার ছাদের উপরেও দোতলা তুলেছে, কিন্তু সেইভাবে তার বাড়ির পেপার চেঞ্জ হয়নি, তাই না? এবং ওই বাড়িটা করার জন্য ও এবং ওর বউ দুজনেই কিন্তু অফিস থেকে কিছু টাকা লোন হিসেবে তোলে, এবং প্রত্যেক মাসে একটা ভালো পরিমাণ টাকা কিন্তু দুজনকেই নিজের স্যালারি থেকে লোনে দিতে হতো। এদিকে প্রতি মুহূর্তে কিন্তু ওই দুই ননদ এসে প্রচণ্ড অশান্তি করত, এবং যখন অশান্তি করত সেই দুই ননদ অনেক উল্টো পাল্টা কথা বানিয়ে বানিয়ে ওর বউয়ের নামে বলতো, যে কথাগুলো ওর বউ বলেইনি। এবার এই করতে করতে একটা মানে সৌভিক যেটা লিখেছে যে ওর বাবা মা কিন্তু মেয়েটির সাথে প্রথম খারাপ ব্যবহার করতো না, কিন্তু দুই বোন এতটাই উল্টোপাল্টা কথা বানিয়ে বানিয়ে বলে যে আস্তে আস্তে কিন্তু ওর বাবা মাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়।
এবং ওর বাবা মাও কিন্তু ওর বউকে আর খুব একটা পছন্দ করতো না। এবং প্রত্যেকটা কথায় কথায় সৌভিকের বোনেরা বলতো যে এই বাড়িটা তো বাবার বাড়ি আমরা পাবো, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। স্বাভাবিক। তো ও বলে যে আমি বেরিয়ে যাবো মানে আমি নিজে খরচা করে দোতলাটা বানিয়েছি, আমি তো এখানেই থাকবো, তোদের যদি আসা হয় তোরা নিচে এসে থাক। তার মধ্যে ওই যে বললাম ওর ছোটো বোন অলরেডি সৌভিকরা যে বেডরুমটায় থাকতো তার পাশের বেডরুমটা ও অলরেডি ইউজ করতো, ডেইলি বেসিসে ইউজ করতো। এদিকে ওর যে বড় বোনে যাকে বিয়ে করেছিল, তো তার বিভিন্ন আত্মীয় স্বজন, মানে বড় বোনের শ্বশুর বাড়ি বিভিন্ন আত্মীয় স্বজন কিন্তু বিভিন্ন সময় এই বাড়িতে আসতো, সৌভিকদের বাড়িতে আসতো। এবং শুধু আসতো তাই নয়, 3 দিন 4 দিন 5 দিন করে থেকে যেত। এবং তাদের খাওয়া পড়ার সমস্ত খরচাটাই কিন্তু সৌভিক এবং ওর বউকে বহন করতে হতো। ওর বাবা খুব বেশি টাকা পেনশন হিসেবে পেত না। তো বুঝতেই পাচ্ছেন যে সংসারে কিন্তু একটা মানে চরম অরাজকতা শুরু হয়। এদিকে ওর বড় বোনের একজন দেওর ছিল, যে নিজের দেওর নয়, সম্পর্কে আর কি তুতো দেওর হয়। তো সেই দেওরের আবার সৌভিকের ছোট বোনকে পছন্দ হয় এবং সেই দেওর কিন্তু এদের বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করত। তো যাই হোক, এবারে তাকে ওর ছোট বোনেরও বেশ পছন্দই হয়ে যায় এবং ওদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় এবং ঠিক হয় যে ওদের 1.5 বছরের মধ্যে ওরা বিয়ে করে নেবে। এবার মানে বড় যে মেয়ে, মানে বাড়ির যে ওই সৌভিকের যে বড় বোন, সেই বোন এবং তার যে হাজবেন্ড, তারা সৌভিককে কিন্তু খুব একটা পছন্দ করতো এবং তারা মনে প্রাণে চাইতো যে সৌভিক এই বাড়ি থেকে যদি বেরিয়ে যায় তাহলে বাড়িটা 2 বোন, যেহেতু দোতলাটাও সুন্দর করে তৈরি হয়ে গেছে, তো 2 বোন 2 তলায় থাকবে। এবং এই শুধুমাত্র এই স্বার্থটা চরিতার্থ করার জন্য সৌভিকের 2 বোন ওর নামে এবং ওর বউয়ের নামে নানান উল্টোপাল্টা কথা বলে। ইভেন এই ধরনের কথা ওর 2 বোনেরা বলে যে দাদা বৌদি তো উপরে বাইরে থেকে এনে খাবার খাচ্ছে, ইচ্ছে করে আজকে দাদা বৌদি, সেদিন ওদের অফিসে কিছু একটা কাজ ছিল তো দেরি হয়ে যায় আসতে, মানে ওরা লিটারালি না খেয়ে আছে। আর ওর 2 বোন ওপরে মানে নিচে গিয়ে ওর বাবা মাকে বলে যে ওরা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করছে, বাড়িতে কারোর জন্য কোনো খাবার আনেনি। মানে এইসব নিয়ে টুকিটাকি বিষয় নিয়ে এত অশান্তি হয়। এবং ওর বোন মানে ওর বউ সৌভিকের, ওটা কিছু বলতো না, মানে খুব হয়তো মাত্রাতিরিক্ত হয়ে গেলে 2-4টে কথা বলতো, আদারওয়াইজ ও চুপচাপই থাকতো। আর কেঁদে কেঁদে শুধু মহাদেবকে, ওই ঠাকুরের যে জায়গাটা ওরা বানিয়েছিল সেখানে কেঁদে কেঁদে মহাদেবের উদ্দেশ্যে বলতো যে বাবা আমি তো কোনো ভুল করিনি, তাহলে এত অশান্তি, এত কষ্ট, এত অপমান আমি কেন সহ্য করছি? আজকে আমরা এত কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি, আমাদেরকে প্রতি মুহূর্তে খোঁটা দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে বলছে যে চলে যা, তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, এটা কেন? আর সত্যি বলতে কি, ওদের মানে ওরা যে লোনটা অফিস থেকে তুলেছিল সেই লোনের জন্য টাকা দিতে হতো, তারপরে সংসারের খরচাপাতি তো দিতে হতোই, তো এরপরে ওদের হাতে সেরকম কিছুই টাকা বাঁচতো না। এদিকে মানে অশান্তি ধীরে ধীরে চরমে উঠছে। আর ওই বড় বোনের যে দেওরের সাথে ছোট বোনের যে একটা সম্পর্ক তৈরি হয়, তো সেই দেওর যে ছেলেটি ছিল সেও কিন্তু খুব ধুরন্ধর প্রকৃতির ছিল। সেও যখন বুঝতে পারে যে এই বাড়িতে তার বিয়ে হবে আর যদি এই বাড়ির ছেলেকে বাড়ি থেকে তাড়ানো যায় তাহলে 2 বোন 2 তলায় থাকবে, বিশাল আর কি ব্যাপার, সেও কিন্তু তখন মানে সৌভিক এবং ওর বউকে বিভিন্ন রকমের টেরা বেঁকা কথা শোনাতে থাকে। এদিকে সৌভিক একদিন ওর মাকে সমস্ত ব্যাপারটা বলে যে তোমরা কিন্তু বোনেদের কথায় তোমরা কিন্তু ভুল করছো, আর সত্যি বলতে কি তোমরা তো এখন আমার কোনো মতামত নাও না, যে ছেলেটির সাথে ছোট বোনের আর কি বিয়ে ঠিক করছো, আমার কিন্তু ছেলেটিকে খুব একটা ভালো লাগছে না, ছেলেটির সাথে এখনও বোনের বিয়ে হয়নি, ও এখনই যেভাবে কথাবার্তা বলে, আমার সাথে কথা বলে যেভাবে, বাবা আমার স্ত্রীর সাথে যেভাবে কথা বলে, আমার কিন্তু মনে হয় না ও খুব একটা ভালো ভদ্র বাড়ির ছেলে। এবার যাই হোক, এই কথা ওর মা ভাবে যে ঠিক আছে ছেলে যখন বলেছে তাহলে মেয়েকে একবার বলি। তো এখানে আবার ওর মা যখন কথাটা বলতে যায় যে তোর দাদা এরকম বলছিল, তখন আবার বিষয়টা আরও অন্যরকম পর্যায়ে চলে যায়। সেই ছোট বোন আবার ভাবে যে দাদা চাইছে না আমার বিয়েটা হোক, আমার বিয়েতে ভাঙতে দিতে চাইছে, দাদা বৌদি খুব বাজে, এই বলে একটা বিশাল অশান্তি হয় এবং সেই অশান্তির ফল কিন্তু খুব একটা ভালো হয় না। তো ভালো হয় না বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে ওই অশান্তিটা এতটাই বড় হয় যে ওর বাবা মাকে, মানে এই 2 বোন কেঁদে কেটে বলে কয়ে নানা ধরনের মিথ্যে কথা, মিথ্যাচার করে আর কি, সম্পূর্ণ ভুয়ো কিছু কিছু কথা বলে ওর বাবা মাকে আর কি বলে
যে এই মুহূর্তে যদি তোমরা দাদা বৌদিকে এই বাড়ি থেকে বার না করে দাও, তাহলে কিন্তু তোমার 2 মেয়ে পথে ভেসে যাবে, তাদের সংসার একদম মানে ভেঙে যাবে। তোমার ছেলে এবং ছেলের বউ কিন্তু আমাদের 2 বোনেরই সংসারটা ভেঙে দিচ্ছে। এবং এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমাদের মানে নিজেদের জীবন আর রাখা যাবে না, আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। ওর বড় বোন বিশেষত এইগুলো নিয়ে ভীষণ অশান্তি করে, বলে যে আমার স্বামী যদি আমাকে আজকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব, তখন তো আমার আর বাঁচার মতো মুখ থাকবে না। আর আমার যদি মানে বিয়েটা ভেঙে যায়, অবশ্যই ছোট বোনেরও সেই একই ব্যাপার হবে, ছেলেটার সাথে সম্পর্ক থাকবে না, তাহলে আমাদের কি হবে। এই রকম বলে ওরা ওর বাবা মায়ের কাছে সৌভিক এবং ওর বউকে এতটাই খারাপ একটা দিকে মানে কি বলবো, একটা খারাপভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে। ওর বাবা মাও না মানে কি ঠিক কি ভুল সেটা নিজেরাও আর ঠাউর করতে পারে না। তাদেরও মনে হয় যে সত্যিই তো ছেলের বউ আমার মেয়েদের সংসারটাকে ভেঙে দিতে চাইছে, তাহলে ঠিক আছে, তাহলে তাই করা যাক। তো ওর বাবা মা খুব আনফর্চুনেটলি, মানে আমি কি বলবো, বাবা মায়েরা যে এমনও হতে পারে সেটা আমার নিজেরও জানা ছিল না। তারা পুরো বিষয়টাকে না জেনে না বুঝে মেয়েদের কথায় অন্ধ বিশ্বাস করে ওনারা কিন্তু এই ভুলটা করে বসলেন। তো সৌভিকের বাবা সৌভিককে বলে যে দেখ, এই বাড়িটা আমার নামে, তুই এই বাড়িতে থেকে তোর বোনেদের এত বড় ক্ষতি করতে চাইছিস? তুই আজকে বলেছিস যে ওই ছেলেটা ভালো পরিবারের ছেলে নয়, আমার বড় মেয়ের সে আত্মীয়, এতে ওরা খুব অপমানিত হয়েছে। আজকে যদি তোর বোনের সংসারটা ভেঙে যায় তখন কি হবে? তো তুই এই বাড়িতে আর থাকতে পারবি না, তুই বাড়ি ছেড়ে চলে যা। এবার এই কথাটা যেদিন সৌভিকের বাবা সৌভিককে বলে, ওর রীতিমতো মানে পায়ের তলা থেকে মাটি সরে যায়। মানে একবারে বিনা মেঘে বজ্রপাত বলতে যেটা বোঝায় একদম সেটা হয়। তো কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে লোন নিয়ে যা জমানো ছিল টাকা সেগুলো সমস্ত ঢেলেই বাড়িটাকে বানিয়েছে। অথচ যেহেতু লিগালি বাড়িটা ওর বাবার নামে, ফলে মানে কি করবে? এবার ওর বাবারকে ওরা হাতে পায়ে ধরে, বলে যে না, আমি সেভাবে কথাটা বলিনি, আমি শুধু আমার ভাবনা চিন্তাটুকু বলেছি, আমার মনে হয়েছে ছেলেটা ভালো না, আমি সেটা বলেছি, ওর যদি ওকে বিয়ে করার হয় তাহলে করুক, আমি তো বাধা দিচ্ছি না। তো তখন এই 2 বোন, বিশেষত ওরা বড় বোন এত অশান্তি করে, এত উল্টো পাল্টা বাজে বাজে কথা বলে, তখন সৌভিকের স্ত্রী বাধ্য হয়ে বলে যে ঠিক আছে, চলো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাই, এত অশান্তির মধ্যে আমার থাকতে ভালো লাগছে, দরকার হলে আমরা গাছতলায় গিয়ে থাকবো, তাও ভালো, কিন্তু শান্তিতে থাকবো। এবং ওর 2 বোন, সৌভিক লিখেছে যে আমার এত খারাপ লাগে ভাবলেও যে আমার 2 বোন, আমরা যখন জিনিসপত্র গোছাচ্ছি ওরা রীতিমতো উপরে উঠে দেখছে যে আমরা কি নিচ্ছি আর কি নিচ্ছি না, এবং আমার স্ত্রীকে কন্টিনিউয়াস উল্টোপাল্টা কথা বলে যায়। এবং যখন আমার স্ত্রী ঠাকুর ঘর থেকে ঠাকুর নিচ্ছে, তখন আমার বড় বোন বলছে, হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, আমাদের নিচের ঘরে অনেক ঠাকুর আছে, তুমি এগুলো নিয়ে তো নাটক করতে, নিয়ে যাও নিয়ে যাও ঠাকুর নিয়ে যাও, এরকম করে বলছে। মানে তখন না মানে ওনার স্ত্রী আর নিজেকে সামলাতে পারেনি। উনি তখন কাঁদতে কাঁদতে বলেছে যে আমি তোর নিয়ে চলে যাচ্ছি, আমি আমার ঠাকুরদেরকে অনেক ভালোবেসে এই ঘরে প্রতিষ্ঠা করেছিলাম, এবং এই ঘরটা আমি এবং আমার স্বামী দুজনে মিলে টাকা জমি অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি। ভগবানকে আমি সত্যিই মন দিয়ে রাখতাম। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি ন্যাকামো করতাম বা আমি নাটক করতাম বা আমি সময় নষ্ট করার জন্য ঠাকুর ঘরে পড়ে থাকতাম, কিন্তু ভগবান জানেন যে আমি তাকে কতটা বিশ্বাস করি এবং কতটা মন প্রাণ দিয়ে ডাকি, এবং আমি এটা ছোটোবেলা থেকে পুজো করি। তো তুমি আমার পুজো নিয়েও খারাপ কথা বললে, তো যদি আমার ডাকা সত্যি হয়, আমার যদি ভগবানের প্রতি মহাদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা সত্যি হয়ে থাকে, তাহলে একদিন এই বাড়িতে আমি মাথা উঁচু করে আসব, এবং আমাদেরকে এই বাড়িতে ডেকে তোমার বাবা মা নিয়ে আসবে, এবং যে অন্যায় আমাদের সাথে হলো সেই অন্যায়ের কিন্তু বিচার হবে। এই বলে মানে কাঁদতে কাঁদতে ওনার স্ত্রী ঠাকুর নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং এখানেই কিন্তু ওনার বোনেরা শান্ত হয়নি। ওনার বোনেরা রীতিমতো মানে সেটা যদিও অনেক দিন পরে ওরা বুঝতে পারে, তো কি করতো, ওনার স্ত্রী আলমারির মধ্যে মানে গয়না রাখতো, মানে সব গয়না না হলেও বেশ কিছু গয়না রাখতো। ওনার 2 বোন সৌভিকের, তারা কিন্তু একটা দুটো করে কিছু কিছু গয়নাও ওর বৌদি সরিয়ে দিয়েছিল। এবং সেই সময় যেহেতু রোজ অশান্তি চলতো, ফলে বাড়িতে এসে কখনো মনে হতো যে একটা কানের দুল পরি, বা উইকেন্ডে কোথাও হয়তো কাছাকাছি যাচ্ছে তো মনে হলো একটা সোনার চেনটা পরি, তো উনি খুঁজে পেত না।
এবার রোজ অশান্তি চলছে, এবার এগুলো নিয়ে যে সিরিয়াসলি কখনো ভাবতে বসবে যে গয়নাটা গেল কোথায়, ভাবতো যে ঠিক আছে আলমারির মধ্যেই কোথাও হয়তো আমি রেখেছি কোনো ব্যাগের মধ্যে বা কিছু। বাট ওরা যখন ওই বাড়ি ছেড়ে চলে আসে তখন তো সব কিছু ভালো করে খুঁজে পেতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসে। তখন কিন্তু সৌভিকের স্ত্রী বেশ 2-3 জোড়া কানের দুল, একটা সোনার চেন, টুকটাক এগুলো কিন্তু পায়নি, একটা আংটি, এগুলো পায়নি। এবার ওনার না সবসময় মনে হতো, ওনার স্ত্রী যখনই খুঁজে পেত না, মানে কখনো একটা স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বাড়ির ননদেরা এসে তার ঘরে ঢুকে তার আলমারি থেকে এইভাবে জিনিস চুরি করে নেবে। কখনো হয়তো মানে আলমারি কখনো মানে বেশিরভাগ সময় তালা দেওয়াই থাকতো, কিন্তু এরকম আবার বহুদিন থাকতো যে হয়তো ঘরে আছে ছুটির দিন, নিচে হয়তো একতলায় নেমেছে চা খেতে বা এমনি কথা বলতে, তো সেই সময় 2 ননদ, যেহেতু পাশের ঘরটায় ছোট ননদ থাকতো, 2 ননদ ওপরে আসতো এবং ওরা দেখতো যে ওর ঘরের দরজাটা খোলা। এটা দেখতো, কিন্তু কখনো না মানে ওইটা মনেও আসেনি যে কেন দরজাটা খোলা ছিল, তাহলে কি আমার আলমারি সার্চ করেছে বা আলমারি থেকে কিছু নিয়েছে। এবার একদিন যখন এটা হয় তখন জিজ্ঞেস করেছিল যে তোমরা কি কেউ আমার ঘরে গেছিলে? তো তখন ওর ননদ বলেছে হ্যাঁ আসলে আমার এখানে সবকটা চার্জিং পয়েন্টে আমি কিছু না কিছু ডিভাইস চার্জ করছিলাম, তাই তোমার ঘর থেকে আমি একটুখানি ঢুকেছিলাম চার্জ করার জন্য। এবার ফোনে বা ল্যাপটপে চার্জ করার জন্য যদি কেউ কারোর ঘরে ঢোকে সেটাকে তার ওইভাবে বলা যায় না, আর মানে ওর বৌদি ভাবতেও পারে না যে এরকম ঘটনাও ঘটতে পারে। কিন্তু পরে যখন ওরা এই বাড়ি ছেড়ে চলে এলো সেই সময় কিন্তু ওই কুচিকাচি বেশ কয়েকটা গয়না ওর বৌদি পায় না। তো সৌভিককে যখন কথাটা বলে তো সৌভিক তো বুঝতেই পারছে যে এটা কার কাজ হতে পারে, ওই 2 বোনেরই কাজ হবে। তো ওরা যখন ওই বাড়ি ছেড়ে চলে আসে, সৌভিক লিখেছে যে আমাদের এত খারাপ লাগছিল এবং লিটারেলি আমাদের ব্যাংক ব্যালেন্স সেরকম কিছুই ছিল না, মানে আমরা যে একটা ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকবো এইটা আমাদের মানে একদমই সম্ভবপর ছিল না। তো বাধ্য হয়ে আমরা মানে সৌভিকের বউয়ের যে বাপের বাড়ি, যে আপনাদের প্রথমেই বলেছিলাম যে ওটা কিন্তু খুবই খুবই একটি সাধারণ একদম সাদামাটা নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করতো। তো কিছু করার নেই, কারণ এখন যদি ওরা বাড়ি ভাড়া নিয়ে থাকে তাহলে আর ওদের হাতে কিছুই থাকবে না, মানে খাওয়ার টাকাও থাকবে না, এইরকম ব্যাপার। আর ওই যে বললাম যে ওরা লোন নিয়ে বাড়িটা করেছিল, তো সেখানে একটা টাকা দিতে হতো। তো তখনও স্ত্রী বলে যে এখন তো আমাদের সেই টাকা নেই যে আমরা বাড়ি ভাড়া করে থাকবো, তো আমরা আমাদের বাপের বাড়িতেই থাকি, কষ্ট হবে, অসুবিধে হবে, কিন্তু কিছু মাস অন্তত থাকি, অ্যাটলিস্ট কিছু মাসের টাকা হাতে জমিয়ে তারপর না হয় আমরা কোনো সস্তার বাড়ি ভাড়া খুঁজে নেব, বাট আপাতত আমাদেরকে এভাবেই থাকতে হবে। এবার ওইভাবে বাড়ি ছেড়ে নিজের বাড়িটা, যে বাড়িটা দুজনে মিলে কষ্ট করে বানিয়েছে, নিজে হাতে সাজিয়েছে, নিজের সংসার শুরু করেছে, সেই বাড়ি থেকে এভাবে চলে আসা বুঝতেই পাচ্ছেন। আর যে ব্যবহার করে ওদের এই বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল সেগুলো মানে কত যে মিথ্যাচার, কত যে উল্টোপাল্টা কথা বলা হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই। তো সব কিছু মিলিয়েই না ওনার সৌভিকের স্ত্রী সে খুব শ্যাটার্ড থাকতো, খুব দুঃখে থাকতো। তো এই করতে করতে খুব অসুস্থ হয়ে পড়ে ওনার স্ত্রী। যাই হোক, তো অসুস্থ যখন হয়ে পড়ে তখন সৌভিক ওর বাড়িতে ব্যাপারটা জানায় যে এরকম তার স্ত্রী অসুস্থ হয়েছে। ওর বাবা মা আসে, ওকে দেখে যায়, এবং ওর মা তাও বলে যে ঠিক আছে বউ সুস্থ হোক, তারপরে তোরা না হয় বাড়িতেই ফিরে আয়। এবার ওর বাবা মা দেখে সেই কথাটা বলে যায় যে তোরা বাড়িতে ফিরে আয়, বাড়িতে থাক। কিন্তু যেই তারা বাড়িতে যায়, মানে সৌভিকের বাবা মা যখন এই কথা বলে নিজেদের বাড়িতে যায়, সেখানে আবার তাদের 2 মেয়ে এমন করে তাদের ব্রেন ওয়াশ করে দেয়, তারা তখন আবার পরের দিন তাদের মানে অন্য মূর্তি হয়ে গেছে। তারা তখন বলছে না না তোরা ওখানেই থাক, এই বাড়িতে এখন তোর মানে ওর যে বড় বোনের যে বিয়ে হয়েছিল তার বিভিন্ন আত্মীয় স্বজন, বড় বোন, তার বর, তারা মাসে প্রায় 20 দিনই ওই বাড়িতে থাকতো। আর এদিকে তো এই ছোট বোনের সাথে ওনার এক দেওরের বিয়ের কথাবার্তা চলছে। আর এদিকে তো সৌভিক বাবুদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে ফিনান্সিয়ালি দুর্বল, ইমোশনালি প্রচণ্ড ড্রেনড, খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এই এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, সব কিছু সুন্দর করে তৈরি করেও সব কিছু হারাতে হলো। এই সবের মাঝেও না ওনার স্ত্রী ওনাকে বলতো যে তুমি মহাদেবের উপরে ভরসা রেখো, দেখো একদিন আমরা মাথা উঁচু করে ওই বাড়িতে যাব, এবং আমরা আজকে যতটা কষ্ট পাচ্ছি ভগবান দেখবে একদিন আমাদেরকে দুহাত তুলে অনেক আশীর্বাদ করবে, আমরা অনেক কিছু পাবো, এটা বলতো। এবং যেহেতু সৌভিকও
মহাদেবকে খুব ভালোবাসে, খুব মানে, তো ওরও কোথাও মনে হতো যে দেবাদিদেব মহাদেব এতটা আমাদের সাথে এরকম করবেন, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কখনো। তো সৌভিক যেটা লিখেছে যে ওই বাড়ি ছেড়ে চলে আসার পরের একটা বছর ওদের খুব খারাপ যায়, মানে শুধু ওরা ভগবানকে এক মনে ডেকেছে এবং দাঁতে দাঁত চেপে পরিস্থিতির সাথে লড়াই করে গেছে। কারণ ওদের হাতে, ওই যে বললাম, ওই লোনের টাকা দেওয়ার পরে ওদের হাতে বিশেষ কিছুই থাকতো না। এবার সৌভিকের যে শ্বশুর বাড়ি, মানে ওর বউয়ের যে বাপের বাড়ি, তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। ফলে সংসারে সেখানে থাকতে গেলে কিছু টাকা পয়সা, কিছু তো হেল্প তাদের করতেই হবে, না করলে আর কি উপায় নেই। কিন্তু ওরা মনের দিক থেকে খুব ভালো মানুষ ছিল। আর ওনার বউয়ের বাপের বাড়ি হচ্ছে মানে যৌথ পরিবার, সবার ওই ভাগে একটা করে ঘর পড়েছে এইরকম। তো সেখানেই ওরা কষ্ট করে, ওর বাবা মা বাইরে বারান্দায় মতো একটা জায়গা ছিল সেখানটাকেই থাকতো, আর ওরা ওই ঘরটায় থাকতো। এবং ওই একটা বছর ওরা প্রত্যেক দিন ভেবেছে যে আমাদের সাথে এটা কেন হলো, আমরা তো এটা ডিজার্ভ করি না। এদিকে এরা বেরিয়ে যাওয়ার পরে ওই দুই বোন কিন্তু মানে একদম খুব মজা করে ওই বাড়িতে থাকা শুরু করে। ওর বোনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, ছোট বোনের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, এবং সেই রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর থেকে ওই ছেলেটা যার সাথে আর কি বিয়েটা হয়, সে ওই বাড়িতেই থাকা শুরু করে। এবং শুধু ওই বাড়িতে থাকা শুরু করে নয়, ওই দোতলার ঘরে থাকা শুরু করে। ভাবুন, বাড়িটা ওর দাদা এত কষ্ট করে দাদা বৌদি মিলে বানালো, অথচ তাদেরকেই বার করে দিল। এবং যা হয় আর কি, আগে যেমন কিছু হলেই দাদার দোষ, বৌদির দোষ, বৌদি এই করেছে সেই করেছে, নানান সময় নানান উল্টোপাল্টা কথা বলতো। এবার এখন তো আর দাদা বৌদি নেই, তো এখন নিজেদের মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে খুব অশান্তি হওয়া শুরু হয়। এবং যখন এই অশান্তিগুলো হওয়া শুরু হয়, তখন যা যা হয় আর কি, বাবা মায়ের উপরে চাপ দেওয়া যে আমাকে এই টাকা দাও, এইটা করব, ওই টাকা দাও, ওইটা করব। এবং সৌভিকের বড় বোন কিন্তু মানে ওই যে বললাম যে ভালো করে বড় করে বিয়ে দেওয়া সত্ত্বেও সে কিন্তু বলতে থাকে যে আমার বিয়েতে তো বেশি খরচা করোনি, এবার বোনের বিয়েতে অনেক খরচা করবে, তো তুমি আমাকে আরও গয়না দাও। এবার সৌভিকের বাবা মায়ের কিন্তু এতটা ক্ষমতা ছিল না যে তারা একবার বিয়ে বড় করে দেবে, আবার তাকে গয়না দেবে। এবং যখন সৌভিকের বাবা মা এই কথাটা বলে যে আমাদের পক্ষে এখন তোকে গয়নাগাটি এসব কিছু দেওয়া সম্ভব নয়, তখনই অশান্তি। এবার এদিকে তো ওদের অবস্থা খুবই খারাপ। তো বলে না যে ভগবানের উপরে কারোর যদি আস্থা থাকে, ভরসা থাকে, সে মানুষ যদি নিঃস্ব হয়ে যায়, ভগবান কিন্তু দু হাত ভরে তাকে ফিরিয়ে দেয় অনেক কিছু। ওই যে আমি বললাম যে আমার দিদা এক সময় বলতো, আজকে দিদা আর এই পৃথিবীতে নেই, কিন্তু দিদা আমার মনে মানে আমার ভালোবাসায় সারা জীবন থাকবে। সেটা হচ্ছে যে মানুষ দিলে কুলোয় না, আর ভগবান দিলে ফুরোয় না। তো হঠাৎ করেই সৌভিকের মানে ও কিন্তু মানে যে চাকরি খুঁজছিল আরও বেটার স্যালারি সেরকম কিন্তু ব্যাপার নয়, কিন্তু ওরই একজন এক্স কালিগ, সে ওকে একদিন হঠাৎ করে ফোন করে এবং ফোন করে বলে যে আমি যে কোম্পানিতে আছি সেখানে একটা এরকম খুব ভালো একটা জব ভ্যাকেন্সি আছে, তো তুই কি একবার অ্যাপ্লাই করবি? তো তখন ও বলে যে সে আমি অ্যাপ্লাই করব, কিন্তু আমার কাছে মানে একটা হয় না যে আপনি ধরুন একটা ভালো কিছু কাজকর্ম খুঁজছেন, তো আপনার মেন্টালিটিটা সেভাবে কাজ করবে, ওর সেরকম মেন্টালিটিও ছিল না। তো বলে ঠিক আছে, আমি দেখি সিভিটা আপডেট করে আমি করব। তো ওই কালিগের কথা শুনে ও ভুলেও যায়। তারপর আবার যখন ওই কালিগ ওকে ফোন করে যে কিরে করেছিস, তো তখন ও বলে না আমি আজকে করে দেবো। তো বলে ঠিক আছে, আজকে রাতের মধ্যে করে দিও। তো করে দেয় এবং সেখানে ও ইন্টারভিউ দেয় এবং ও খুব ভালোভাবে ওই ইন্টারভিউটা ক্র্যাক করে এবং জবটাও পেয়ে যায়। এবং ওর কাজে ওর মানে যারা অফিসিয়ালস ছিল, ওর অফিসের যারা হেড ছিল, তাদের এত ভালো লাগে। এমনিতে তো বেশি স্যালারিতে যোগ দিয়েই ছিল, ওর কিন্তু 3 মাসের মধ্যে আবার প্রমোশনও হয়ে যায়। ফলে ওর যে স্যালারিতেও কাজ করতো তার দ্বিগুণেরও বেশি স্যালারি ওখানে পাওয়া শুরু করলো। এবার তখন মানে এবার আস্তে আস্তে আর্থিক সচ্ছলতাটা অনেকটাই বেড়ে গেল। তো তখন ওরা ঠিক করলো যে ঠিক আছে, এখানে তো এত অসুবিধে হচ্ছে, তো মানে ওর শ্বশুর শাশুড়িরা খুব কষ্ট করেই থাকছে, যেহেতু সবার বরাদ্দ একটা করে ঘর, আর ওই বারান্দা মতো একটা আছে, মানে ওটাকে 1.5টা ঘর বলা যেতে পারে। তো সৌভিক আর ওর বউ কিন্তু একটা বাড়ি ভাড়া দেখে সেখানে ভাড়া থাকা শুরু করলো। এবং ওরা তখন মনে মনে চিন্তা করে যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এই লোনটা তো আর কিছুদিন পরে মিটে যাবে, তারপরে আমরা দুজনে আবার লোন করে একটা ফ্ল্যাট নেব।
এবং ফ্ল্যাট নিয়ে সেখানে আমরা নতুন করে আবার সংসার করব। যাই হোক, তো বুঝতেই পাচ্ছেন যে একটা ছেলে মেয়ে তারা তাদের কেরিয়ারের শুরুতে যতটা টাকা কষ্ট করে জমিয়েছিল সেই টাকাগুলো পুরোটা এভাবে চলে গেল। আর এই পুরো সময়টার মধ্যে কিন্তু সৌভিকের মা বাবা মাঝে মধ্যে ওদেরকে ফোন করতো, কিন্তু সেটাও লুকিয়ে করতো। মানে বোনেরা যদি জানতে পারতো যে বাবা মা ফোন করেছে তাহলেও নাকি বাড়িতে অশান্তি করতো। আর এই যে এখন বাড়িতে অশান্তি হচ্ছে তার কিছু কিছু কথা কিন্তু সৌভিকের কানে আসে, কিন্তু ওর একটা মনে রাগ ছিল, একটা অভিমানও ছিল বাবা মায়ের উপরে, যে তোমরা শুধু বোনেদের কথাটাই শুনলে, আমার কথাটা শুনলে না, আমার ব্যাপারটা ভাবলে না, এইরকম। যাই হোক, তো এরপরে যখন ওরা নিজেদের মতো অনেকটাই গুছিয়ে নিয়েছে, তো একদিন হঠাৎ করেই মানে মোটামুটি ওই ধরুন 10টা 10:30 নাগাদ সৌভিকের মা ফোন করেছে। এবার তখন ও একটা কোনো কাজ করছিল, ফোনটা ধরেনি। আচ্ছা, এখানে বলে রাখি সৌভিকের মা কিন্তু ওর বউয়ের সাথে, মানে সৌভিকের বউয়ের সাথে কিন্তু খুব একটা কথা বলতো না। তো যখন দেখছে ছেলে ফোনটা ধরেনি, তো সৌভিকের মা কী করেছে, ওর বউকে ফোন করেছে। এবার ও স্ত্রী ভাবছে যে আমাকে তো খুব একটা ফোন টোন করে না, তো হঠাৎ করে কেন ফোন করেছে, তো একবার ফোনটা রিসিভ করি। তো রিসিভ করেছে, তো রিসিভ করার পরে মানে ফোনের ওপাশ থেকে শুনতে পাচ্ছে প্রচণ্ড কান্নাকাটির আওয়াজ। তো কি হয়েছে না, যেটা জানতে পারে, ওদেরকে বলে যে তোমরা তাড়াতাড়ি চলে এসো, এখানে একটা বড় বিপদ হয়ে গেছে। তোরা ভাবছে যে কী বিপদ আবার হয়েছে। তখন বলছে যে মানে ওদের যে মানে সৌভিকের যে বড় বোন, তার যার সাথে বিয়ে হয়েছিল, তার নাকি মানে ভাবুন, এই সৌভিক যখন ওর ছোট বোনের ব্যাপারে বলেছিল যে ছোট বোনের যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে ওর বড় বোনের যে তুতো যে দেওর, তাকে আমার খুব একটা ভালো লাগে না, তার পরিবার আমার তার কথাবার্তা শুনে তাকে একটা ভালো পরিবারের ছেলে মনে হয় না, সেটা নিয়ে কত বড় অশান্তি করেছিল। এবং তখন নাকি ওর বড় বোন বলেছিল যে দাদা যে আজকে এই কথাটা বললো, এই কথাটা তো আমার পরিবারের লোকের, আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকের সম্পর্কে বলেছে, এটা শোনার পরে যদি আমার বর আমাকে ডিভোর্স দিয়ে দেয় বা আমার বর যদি আমার সাথে অশান্তি করে তাহলে তো আমার সংসার ভেঙে যাবে। এরকম একটা মিথ্যে অপবাদ দিয়ে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছিল। তো ভগবানের বিচার কীরকম দেখুন, ওর মা কাঁদতে কাঁদতে বলে যে আমরা জানতে পেরেছি আমাদের যে বড় জামাই, তার নাকি মানে ওর বোনের সাথে বিয়ে হওয়ার 5 বছর আগে আর একটা বিয়ে হয়েছে, এবং তাকে কিন্তু ডিভোর্সও দেয়নি। এবং সেই ঘরে শুধু বিয়ে হয়েছে তাই নয়, সেই ঘরে ওর মানে 3 বছর হয়েছে, একটা বাচ্চাও আছে, 3 বছর বয়সে একটা বাচ্চাও আছে। ওর বোনের সাথে বিয়ে হয়েছে প্রায় 4 4.5 বছর হয়ে গেছে, মানে এর বিয়ের পরে ওর আর কি বাচ্চা হয়েছে। তো এই কথা জানাজানি হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে সৌভিক বলেছিল যে বোনের ছোটো বোনের যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার তাকে খুব একটা পছন্দ নয়, সে কিন্তু মানে দেখিয়েছিল যে সে ব্যবসা করে, তার ব্যবসা রয়েছে, খুব ভালো আর কি প্রতিপত্তি রয়েছে। অ্যাকচুয়ালি তার কোনো ঠিকঠাক ব্যবসা নেই, সে লোকের থেকে টাকা নেয় ব্যবসার নাম করে, যে ব্যবসায় খাটাবো, তোমাকে বেশি টাকা আমি রিটার্নে দেবো, মানে পুরোটা আর কি লোক ঠকানো। এবং সেটারও পর্দা ফাঁস হয়ে গেছে, লোকেরা তার থেকে টাকা পয়সা চেয়েছে, এবং সে যখন লোককে টাকা পয়সা দিতে পারছে না, তখন ওর ছোটো বোনকে বলেছে তোমার বাবা মায়ের থেকে বা তোমার দাদার থেকে চেয়ে আমাকে এত টাকা দাও, নালে কিন্তু আমাকে লোকেরা বাঁচতে দেবে না। লোকের টাকা নিয়ে অবভিয়াসলি তারা চাইবে এই টাকা ফেরত। তো মানে বিশাল স্ক্যাম, বিশাল আর কি যাকে বলে একটা মানে খারাপ বিষয়, যেখানে যার কোনো মানে কোনো শেষ নেই। তো যাই হোক, সৌভিক যখন এই কথাটা শুনে, ও আর ওর বউ বাড়িতে আসে, তো এসে দেখছে যে ওর সেই 2 বোনের যে রোয়াব ছিল, ওর দাদাকে যেভাবে কথা বলতো, দাদা বৌদির সাথে যেভাবে কথা বলতো, তার বিন্দু মাত্র আর নেই। মানে বড় বোন কাঁদছে, সে তখন দাদাকে মানে যাকে বলে একেবারে দাদার প্রতি শ্রদ্ধা ভালোবাসা একেবারে উথলে উঠছে, ছোটো বোন বৌদি বৌদি করছে। মানে কি বলবো, মানে সৌভিকের ওয়াইফ মানে মনে মনে আর কি ওকে ভেবে পরে ওকে বলে যে আমি অবাক হয়ে গেলাম তোমার বোনেদের দেখে, যে যারা এত খারাপ ব্যবহার করেছিল তাদের একটা ঘটনার পরে তাদের এত রোয়াব, এত প্রতিপত্তি গেল কোথায়, সব চলে গেল। তো যাই হোক, খুবই আর কি খারাপ একটা বিষয়। এদিকে তো ওর যে বড় বোন, সে তার আর কি যে হাজবেন্ড, তো তাকে বলছে তুমি এটা কেন করলে, তোমার একটা যখন বিয়ে ছিল তুমি কেন জানাওনি। তো তখন সে বলছে যে না আমি জানাইনি, তখন আমার মনে হয়নি যে তোমাকে জানানো উচিত, তাই আমি জানাইনি। মানে তার আর কি কিছু যায় আসে না। তো এরপরে এটা নিয়ে প্রচুর অশান্তি হয়, সে ডিভোর্স দিতে চাইছে না, মানে আদতেই বিয়েটাই ভ্যালিড নয়।
তো মানে কেঁচো খুঁড়তে আর কি কেউটে বেরিয়ে পড়া এরকম টাইপের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে ওর স্বামীও কিন্তু প্রচণ্ড জালিয়াতির সাথে যুক্ত ছিল, অনেক জায়গায় অনেক মানুষের থেকে মিথ্যে কথা বলে বলে টাকা নিত। যাই হোক, তো যত খারাপ ব্যবহার ওরা করেছিল ওর দাদা বৌদির সাথে, এই যে মানে ইভেন তারা ভগবানকে পর্যন্ত ছাড়েনি, ওর বৌদি যে পুজো করতো, দাদা যে পুজো করতো, সেটা নিয়েও ওরা অনেক তির্যক মন্তব্য করেছিল। ভগবান কিন্তু ঠিক মানে ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেননি। ভগবান কিন্তু তাদেরকে তাদের প্রাপ্ত কর্মের ফলটা কিন্তু দিলেন। যে সংসার ভেঙে যাওয়ার মিথ্যে নাটক করেছিল সেটা কিন্তু সত্যি প্রমাণিত হলো, এবং এইগুলো তাও কবে থেকে, তার ওর বিয়ের আগে থেকে ওর বরের অলরেডি বিয়ে ছিল। যাই হোক, তোর বাবা মাও তখন বলে আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, মেয়েদের কথা শুনে তোকে এত খারাপ কথা বলেছি, তখন তো বুঝতে পারিনি যে মেয়েরা আমার এরকম খারাপভাবে মিথ্যে কথা বলছে। তোর বাবা মা মানে রীতিমতো হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল, মানে বৌমাকে আর কি, সবিকের বউকে বলে যে তুমি মা চলে এসো, এখানে থাকো, সত্যি তো এই বাড়িটা তোমরা তৈরি করেছো, আমার মেয়েদের কথা আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়েরা তো আমার জন্য কিছুই করেনি, উল্টে আমার থেকে শুধু নিয়েই গেছে। যাই হোক, তো বোনেদের তো আর কিছু বলার মুখ নেই। দুই বোন তারপরে বাড়িতেই থাকতো, একতলায় থাকতো, আর ওরা কিন্তু তারপরে ওই যে ওর বউ মানে ওই মহাদেবকে কোলে নিয়ে বলেছিল, মানে মহাদেব তারপরে আরও যে ঠাকুর ছিল তাদেরকে কোলে নিয়ে বলেছিল যে ভগবানের প্রতি আমার যদি আস্থা বিশ্বাস সত্যি হয়ে থাকে তাহলে একদিন এই বাড়িতে আমি মাথা উঁচু করে আসবো। একদম কিন্তু ভগবান সেটাই করেছেন, ওরা মাথা উঁচু করে ওই বাড়িতে আসে এবং সেখানে ওরা খুবই সুখে শান্তিতে থাকা শুরু করে। যাই হোক, ওর বৌদি বলছে মানে ছবি যেটা লিখেছে যে আমার স্ত্রীর সাথে যেরকম ব্যবহার করেছিল, আমার তো আর মুখ ছিল না আমার স্ত্রীকে বলা যে তুমি আমার বোনেদের সাথে ভালো ব্যবহার করো বা ওদের সাথে মিলেমিশে থাকো, আমি কোনোদিন বলিনি। কিন্তু আমার স্ত্রী এতটাই ভালো মনের মানুষ যে আমার স্ত্রী ওদেরকে আর বুঝতেই দেয়নি যে এত কিছু আগে হয়েছিল। যাই হোক, তো বর্তমানে ওর দুই বোনেরই আবার বিয়ে হয়েছে, তারা মোটামুটি আছে, ঠিক আছে আর কি, কিন্তু মানে সেটাও তারা নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে, তো আর কোনো বাধা দেয়নি, আর ওরাও এখন খুব ভালো আছে, কোনো অসুবিধে নেই। তো ওরা মনে করে যে ওদের জীবনে যা যা ঘটে সবটাই মহাদেবের কৃপা, মহাদেবের আশীর্বাদে। সত্যিই কিন্তু তাই, আমিও শুনেছি যে মহাদেব নাকি খুব অল্পতেই সন্তুষ্ট, এই যে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এইটুকুতেই মহাদেব হয়তো অনেক আশীর্বাদ করেছেন। এটাই ছিল আজকের ঘটনা, আশা করি আপনারা অনেক ভালো লাগলো, অনেক পজিটিভিটি পেলেন। ওম নমঃ শিবায়, সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।